ভাইরাল ভিডিওগুলো মোবাইলে দেখবি না, তারপরও কয়টা হ্যারিং আর ওই মোবাইলটা কোনো দোস্ত নেশা হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণের সঙ্গী করে এসব রিয়েল লাইফ ভায়োলেন্স গুলো দেখতে ভালো লাগে। আমি তো দেখতে চাই না, কিন্তু মোবাইল খুলে ভিডিওগুলো চলে আসে। ভাইরাল ভিডিও ভীষণ বেপরোয়া বাবা, ঠিক চলে আসে। আসুক কি অপু, তুই জাস্ট ইগনোর কর। বাংলাদেশে কোথায় কি হচ্ছে, কোথায় মত এন্ট্রি হচ্ছে, তাতে তোর কি অপু? কিন্তু মা, সোশ্যাল মিডিয়াতে কোনো বাউন্ডারি নেই। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ নেই। অপু জাস্ট স্টপ। কোনো বাউন্ডারি নেই বলে আমাদের ড্রয়িং রুমে, আমাদের বেডরুমে এই ভাইরাল ভিডিওটা ঢুকে যাবে আর আমরা হাত গুটিয়ে বসে দেখবো। তুই অসভ্য দেশে কি কাকে মারছে, কি কাকে ভিডিও ল্যাব পোস্টে ঝুলাচ্ছে, প্যানিকেটারটা আমাদের হবে। এটা কখনো হয় অপু? এটাই তো হচ্ছে, ওই দেশটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। এটা যদি তাই হয়ে থাকে তাহলে সেটা থেকে তুমি। আমি? হ্যাঁ তুমি। অফ অল পারসনস আমি। যখনই দেখো তখনই শুধু ওই বাংলাদেশ, বাংলাদেশ আর বাংলাদেশ। হাসিনা, ইউনূস, নাহিদ, সেন্ট মার্টিন, ব্লা ব্লা ব্লা। কতটা হিন্দু মারলো, কতটা পুলিশকে মেরে ল্যাব পোস্টে ঝুলিয়েছে। কি করে মজার ড্রাম করেছি। একটা অসভ্য জার্মানির দেশ, বারবারিক দেশের একটা। ঠিক 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 বলেছো, বারবারিক দেশ। কিন্তু কি জানো ওই বারবারিক। হ্যালো, এই কেন রে, ও তো বাড়িতে, কি হয়েছে? আরে হয়েছেটা কি বলবি তো? এনিথিং সিরিয়াস? আসিফ মানে তোদের লাইট জংশন হয়েছে? আরে হয়েছেটা কি বলবি তো? কি বলছিস পিউ? সত্যি করে বল, বল। আচ্ছা মা, সত্যি কথা বলো তো, মানুষ এতটা নির্দয়, এতটা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে কেন বলবো? আবার আবার সারাদিন বসে বসে মাঝে মাঝে বাইরের ভিডিওগুলো দেখবি আর ঝাঁকে চোখে শুধু আমাকে প্রশ্ন করে যাবি। কোনো তো একটা নিজস্বতা আছে। ছেলে 18 পার করেছে, এবার না দুনিয়াটাকে নিজের মতো করে বুঝুন। দেখো আমরা তাকে ডিকটেট করতে পারি না। ও তো বাংলাদেশ দেখবে নাকি শাস্ত্রপাঠ দেবে, সেটা তো তারই মর্জি না। ও বাংলাদেশ, তুমি ওই দেশটাকে নিয়ে গর্ব করো তাই না? শুনে রাখো সবাই, আমার কথা কান খুলে শুনে রাখো। আজকের পর থেকে এই বাড়িতে আর কেউ বাংলাদেশের নাম উচ্চারণ করবে না। কেউ না, নট ইভেন ইউ। অসভ্য জার্মানির দেশ একটা বারবারিক দেশে। আরে আমি ওকে কত করে বলেছি, গত জুলাই আগস্টে ওই বারবারিক দেশটা মরছে, ওই মুসলিমরা মুসলিমদেরকে মারছে। আরে বাংলাদেশে আমাদের কি? প্লিজ প্লিজ তোমরা চুপ করো। শুধু শুধু হিন্দু মুসলিম আর হিন্দু মুসলিম। সেটা তো দেখলে তো, দেখো আর লাফো তুমি বাংলাদেশ বাংলাদেশ বলে। ওই মোল্লারা ইসলামের নামে সবাই ব্রেনওয়াশ করছে আর তোমরা কি করছো? কি করছো তোমরা? তোমরা সাম্প্রদায়িক ঐক্যের নামে আমার ইচ্ছাকে ব্রেনওয়াশ করছো। বাংলা ভাষা ব্রেনওয়াশ এসব কোত্থেকে এলো? তুই তোর মোবাইলটা সুইচ অফ কর আর ভেতরে ঘরে যা দেখি তোর মায়ের সাথে আমার একটা ডিসকাশন আছে। আরে যা। ছেলেটা এমনিতেই দুদিন থেকে ডিস্টার্ব হয়ে আছে, ওকে আমরা ডিকটেট করতে পারি না সাথী। ও তো মানুষের কথাই বলছে। আপনার সেন্সিটিভ ইয়াং ম্যান, ও তো ঠিকই বলছে। কিছুই ঠিক বলছে না, কিছুই ঠিক বলছে না। তুমি মানো বা না মানো তাতে আমার কিছুই যায় আসে না। বাট দ্য ফ্যাক্ট ইজ শেখ মুজিবুর ভাষার নামে বাঙালিদের ব্রেনওয়াশ করেছে। তোমরা তাকে অপমত বলে মাথায় ভেবেছিলে ওই ধর্মতন্ত্রের বিরাট ডিফিট হয়েছে, আরে কাজ করা হয়েছে। দ্যাটস রিয়েলিটি সাথী। তখন ধর্মের থেকে বেশি প্রায়োরিটি ছিল ভাষা। ওরা এখনো ধর্ম দিয়ে ব্রেনওয়াশ করছে। এখানে হিউম্যানিটি কোথায়?
আমার পলিটিক্স, কার হাতে ধর্মতন্ত্র, কার হাতে ভাষা। আর তোমরা ওই শুধু বাঙালি বাংলা। রিডিকুলাস অফ ইউ। তোমরা এখনো ভাবছো যে বাংলাদেশ হচ্ছে কি সেকুলার বাঙালি আলটিমেটেশন। মানছি তোমার কথা মানছি। বাংলাদেশ has failed us. I feel betrayed. আরে sense of betrayal তো 47 হচ্ছিল, তারপর 71, তারপর 52, and that's history. ফুলস প্যারাডাইজিং তুমি বসে থাকো। আসলে ব্যাপারটা কি জানো, বাঙালিদের বাড়িতে তাদের নিজেদের অস্তিত্বটাই যে সংকটে পড়েছে সেটা তোমরা খুব ভালোই বুঝতে পেরেছো। তাই তোমরা বাংলাদেশকে একটা ইউটোপিয়ার মতো দেখতে চেয়েছো। Stop, Shadi! দেখতেই চেয়েছো, কিন্তু বাংলাদেশে বাঙালি আলটিমেট ইউটোপিয়া নয় সেটা তোমরাও জানো। আরে সেকুলার বাঙালি বলে কিছু হয় না বিনাশ। সেকুলার বাঙালি বলে কিছু হয় না বুঝি? না, কিছু হয় না, শুধু গরম কাজে বলে বেড়াও তোমরা। ওই 19-এর চেতনা, 21-এর চেতনা, কি ওই হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজর, এসব বুঝুকে দেখে তোমাদের চোখে তোমরা পট্টি করে রাখতে চেয়েছো। গত 5 আগস্ট আমাদের চোখের পট্টিটা ফোন করে টেনে খুলে ফেলেছে। আমি মানছি তোমার কথা, মানছি। বাংলাদেশ আর 4-5টা দেশের মতো দেশ নয়। ওটা আমাদের বাপ ঠাকুরদাদের দেশ। ওরা পালিয়ে এসেছিল, আসতে বাধ্য হয়েছিল। আর দেখো, একটা দেশ শুধু ম্যাপ বা মানচিত্রে নয়, দেশে একটা ফিলিং, দেশে একটা অনুভূতি। আর ফিলিং থেকে কখনো পালিয়ে আসা যায় না। আচ্ছা, তোমার পরিবার উপর তাই না? তোমার বাংলাদেশে কোনো ইমোশন নেই, কোনো ফিলিংস নেই? নেই আমার কোনো ফিলিং, নেই কোনো ইমোশন, কিছু নেই আমার। যেদিন ওরা আমার বিধবা পিসিকে, সেদিন থেকে আমার পরিবারের স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারিনি। তুমি একটু বলছিলে পালিয়ে আসলেও পালিয়ে আসা যায় না, পালিয়ে আসলেও পালিয়ে আসা যায় না, সব তারা করে বেড়াচ্ছে। প্রচন্ড থেকে প্রচন্ড অপু, অপু, মা, অপু কোথায়? অপু, অপু, ফিরি কেন? জানিস তুই কি করেছিস? তুই এখন ভাইরাল হয়ে গেছিস। ভাইরাল হয়ে গেছিস? এই কি বলছিস তুই? ভাইরাল হয়ে গেছে? বাবা না, ফেসবুক খুলবে না, অ্যাটলিস্ট ফর আ ফিউ আওয়ার্স। ওটা ব্লক করানো যায় কিনা চেষ্টা করছি। আরে ও বলেছে নাকি সেটা বলবি তো? আমার ছেলেকেই জিজ্ঞেস করো না। কি রে, ওই নেড়ি কুকুরটার উপরে তো খুব কাজুগিরি দেখাচ্ছে। এখন মা বাবাকে বল, আর ওই বস্তির বাচ্চাগুলোকে তুই কোথেকে জোগাড় করলি? এই তোরা থামবি? অপু, কি হয়েছে তুই আমাকে খুলে বলবি? ও বলবে না, ও বলবে না, ওর মুখে বলবে। হ্যাঁ, আমি বলছি শোন, ওই স্টেশনের পাশে একটা বস্তির মতো রয়েছে না, সেখানে অপুকে দেখা গেছে বাচ্চাকে নিয়ে একটা নেড়ি কুকুরকে মার্সিলেসলি লাঠি দিয়ে মারছে। এখানেই শেষ না, মারার আগে একটা ডিশে করে কুকুরটাকে খাবার দিয়েছিল। আর ওই বাচ্চাকে কুকুরটাকে খাইয়ে খুব যত্ন করবে। তারপর শুরু করেছে মা বাচ্চাগুলো মারছে আর আমাকে লাফাচ্ছে, হাহাকারি করছে। আমি দেখতে চাইছিলাম কুকুরটা চোখে কি ফুটে উঠেছিল। আমি কিছু একটা রিলেট করতে চাইছি। কি রিলেট? তাহলে কুকুরটাকে ওভাবে মারবি? তোকে যদি কেউ অমন করে পেটাতো? কে কুকুর কে মানুষ সেটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে কে উইক আর কে পাওয়ারফুল। ফ্যাক্টর হচ্ছে কুকুরটা একা আর আমরা মেজরিটি। অপু, তুই থামবি? তুই একটু গাড়ির বাড়ি চিৎকার করতে করতে তুই ঘরে উঠলি। এখন কি করবে তুই সেটা বল আগে। আমি দেখলি না বরপেটার ওটি সেম একটা ঘটনা ঘটে গেল। কয়েকটা বকাটে ছেড়ে দিয়ে একটা কুকুরকে বেঁধে বাঁশ দিয়ে পেটাচ্ছিল। কেউ সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, ব্যাস সড়ক অবরোধ, থানা ঘেরাও। এটা নাম্বার 1। নাম্বার 2, এই টিভি চ্যানেলগুলো, ওদের জন্য তো এটা একটা স্টোরি, তাই না? ওদের ফ্যামিলি স্ট্যাটাসটা বলছো মা বাবা দুজনই ইউনিভার্সিটি প্রফেসর, কোনো জার্নালিস্ট। ওদের টিভি চ্যানেলগুলোর জন্য কিন্তু এটাই আমাদের আইডেন্টিটিগুলো টিআরপি হয়ে যাচ্ছে। শোনা, তোর তো একটা সেগুলোকে কাজে লাগা।
রাখবি, ভক্তদের ধরে রাখবি, চাউমিনের উপর টমেটো কেচাপ দেওয়ার মতো পাম্পো থেকে ধরে নিয়ে আসবি, তাদের চিৎকারে তো তোদের টিআরপি। তুই তো নিজেকে পুরো গুলি খেয়েছিস দেখছি। তাহলে কুকুরটাকে যখন মারছিলি আর কেউ তোর ভিডিও করছিল তখন আটকালি না কেন? তাকে তুই নিজেই ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা তুলিয়েছিস। ভিডিও থাকি বেশ করেছি, কেন সব বদলেছি? আমি দেখতে চাইছিলাম বাংলাদেশে যখন দেখো খালি বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশ, এই বাংলাদেশকে তোদের আবেগটা একেবারে অত্যাচারের পর্যায়ে দাঁড়িয়েছে। আর এরকম ইসলামিক কান্ট্রিতে হতে থাকে অপু, এরকম বড় একটা দেশে অভ্যুত্থানের আগে এরকম অরাজকতা, ভাইলেন্স এসব নর্মাল ব্যাপার। ইতিহাসের গুলি গুলি ইনস্ট্যান্সেস রয়েছে। মা প্লিজ, তুমি আর ইতিহাসে গুলতানি মারিও না তো, অসহ্য লাগে। এই অপু, এসব কি? হ্যাঁ, মায়ের সঙ্গে কোন ভাষায় কথা হচ্ছে? তোর মা না এখন ইতিহাসের অধ্যাপক, অন্তত এই ভর্তিটুকু তো হারাস না। আমি ইতিহাসে গুলতানি মারছি? কি বলছিস? কে ছিল তোকে চোখ খাবো? কি ভুল বলছি মা, কি ভুল বলছি? এতদিন বাংলাদেশে কি নেগেটিভ চলছিল? বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭১, ২১শে ফেব্রুয়ারি, আর তারপর হাসিনা দেশ ছেড়ে পালালো, তারপর ইতিহাসটাই পাল্টে গেল রাতে রাতে। তো এখন বলো, আমাদের জেনারেশন তার দেশের কোন ইতিহাসকে সত্যি বলে মানবে? ইসলামিক কান্ট্রিতে এটা নর্মাল ব্যাপার। আমি তোকে আগেও বার বলেছি। ইসলামিক কান্ট্রিতেই হয়, আমাদের নিজেদের দেশে হচ্ছে না? তোমাদের মতো গ্রেট হিস্টোরিয়ানরা, তোমাদের যেমন বলা হলো তোমরা একটা টেইলর মেড হিস্ট্রি বানিয়ে নিলে। জানিস না তা নিয়ে কথা বলতে যাস না। বাবা, হিস্ট্রি রুলাররা লেখে এবং লেখায়। একবার ভেবে দেখো আমাদের জেনারেশনকে তোমরা কোথায় এনে দাঁড় করে দিয়েছো? এই জেনারেশন উইথ নো অথেন্টিক হিস্ট্রি। অফিস থেকে ফোন এসেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। কি? But how is it possible? পুলিশের রিপোর্ট হয়েছে। রিপোর্ট? তোমরা এখানে বসে হিস্ট্রি বকছো। তাহলে এখন আমরা কি করবো? তুমি কি কোথাও সরিয়ে রাখো? এটা একটা সলিউশন হলো। দাঁড়াও দেখি কি হয়। শুধু এই ভিডিওটা মানে নীলি কুকুর পেটানোর উপর দিয়ে যদি কেটে যায় তাহলে ম্যানেজ হয়ে যাবে। আর যদি কি ভিউ, আর যদি কি বল? তুমি বুঝতে পারছো না, এই এআই দুনিয়ায় কত ঘটনা ঘটে, তাই না? ডিপ ফেক ভিডিও, এডিট ভিডিও, হ্যাঁ না না। এত ভয়ঙ্কর সময়ে এখন যে কেউ যে কোনো ভিডিও যে কোনো এডিট করে ছড়িয়ে দিচ্ছে। এ তো হিরোশিমা নাগাসাকি থেকেও ভয়ঙ্কর। হিরোশিমার জন্য আমেরিকা কিন্তু দায়ী করা দিয়েছে, কিন্তু এইসব ভিডিও কারা এডিট করে, কারা ভাইরাল করে, আর দায়ী কেউ নেবে? আচ্ছা, আমাদের একটা সাইবার সেল আছে না? ছাড়ো বাবা। জামপাড়ার মতো অজপাড়াগায় বসে কয়েকটা ছোকরা অনপর ছেলে মেয়ে দিনের পর দিন ফিশিং করে চলেছে। পেরেছে একটা কেউ তুলতে? ওই এসে গেছে। তুমি ভাইকে নিয়ে আও তো। আমি হাজারে গেছি, 1 মিনিট আমি থাক এখানেই থাক। সবাই আমি ওকে নিয়ে ভিতরে যাচ্ছি। কোনো কথা না, তুই চল আমার সাথে। আসুন হাজারিকা স্যার। আপনাদের পুলিশ সোর্স তো বেশ তাই কিভাবে? আচ্ছা আপনি বসুন না। না, পুলিশ আসছে সেটা জানতেই পারে, কিন্তু আমি যে আসছি সেটা পর্যন্ত আপনাদের সোর্স জানিয়ে দিয়েছি। বলছি দেখুন স্যার, আপনাদের মতো আমাদের তো সোর্সের উপরই বসে আছে হয়। আর একটা কথা বলুন তো, আপনি এখানে আসছেন সেটা কি লুকিয়ে রাখার মতো? দেখুন, আমি এখানে একটা ইনভেস্টিগেশন এসেছি। জার্নালিস্টের প্রশ্নের উত্তর দেওয়াটা কি নিতান্তই রয়েছে? কিন্তু আমি বলছিলাম কি, আপনি আইপি প্রফেশনারি অ্যাডিশনাল, তো আপনি এমন একটা কেসে চলে এলেন, মানে কোনো এসআই ডিএসআই কে পাঠালেই তো পারতেন। সত্যি আগে জানলে আপনাদের এসপি সাহেবকে ফোন করে বলতাম। আপনাদের ডিআইসিও তো রয়েছে, তাই না? সে যখন এখানে এসেই বলছিলেন স্টার্টার কি বলেন? আচ্ছা,
ইনি আমার বাবা পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক অবিনাশ, আর মা হিস্ট্রি প্রফেসর সাথীরিকা। জানি জানি আপনাদের ঠিক হন, বাট সরি ম্যাডাম, সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করতে হচ্ছে, বাট ডিউটি ইজ ডিউটি, সবটা বোঝেন না আপনারা। আসলে আমরা কিছু বুঝতে পারছি না, হচ্ছেটা কি মানে। সেটা জানার জন্যই আমি এখানে এসেছি, আর আপনারা যদি কোঅপারেট করেন তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। তা কই আপনাদের ছেলে কই, একবার ডাকুন, একবার কথা বলি। স্যার ছেলে মানুষ তো কি করতে কি করে ফেলেছে, মানে এই বয়সে যদি পুলিশ কেস হয়ে যায় মানে। ছেলে মানুষ, তা কত বয়স হবেও আছে তো আছে। এই 18 বছর বয়স কিন্তু খুবই ডেঞ্জারাস। 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে ভাঙতে যায় পাথর বাঁধা। এই বয়স মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কথা। সুকান্ত ভাই, হ্যাঁ সুকান্ত স্যার, আমাদের বহু খুবই ফ্রাইড ছিল স্যার। ও পড়াশোনায় ভালো, ও দিনরাত পড়াশোনা নিয়েই থাকে। হতেই হবে। আমার ইউনিভার্সিটিতে এত বড় প্রফেসর, দিদি এত বড় জার্নালিস্ট, ফলে ছেলে তো ভালো হবে। কিন্তু ব্যাপারটা কি জানেন, ওই ভালো ছেলে ডেফিনেশনটা অনেকটাই খতম। এই কত কত রাইট ছেলে মেয়ে নিজের অজান্তে নানান আন্দোলনে জড়িয়ে পড়ে। রাইট? না না স্যার, আমাদের ওসব কিছু নেই। তাছাড়া আমাদের পরিবার আন্দোলন থেকে শত বস্তু দূরে থাকে। যেহেতু আপনাদের বয়স হয়েছে, আপনারা এত বড় পোস্টে রয়েছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, তাই আপনারা জানেন। কিন্তু তার সত্ত্বেও কত কত ছেলেমেয়েরা ওই নিজের অজান্তে মাওবাদীদের সাথে জড়িয়ে পড়ছে, আর বা নকশাল হয়ে উঠছে, তাই না? আচ্ছা, আপনি তো পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, আপনি তো জানবেন। কি বলছেন স্যার? প্রত্যেকে কি মাওবাদী আরবান নকশাল? রিডিকুলাস, তাই না? আর আপনারা যখন মিডিয়া স্টুডিওতে বসে একটা টেররিস্টকে এনকাউন্টার করার পর দিব্যি বলতেন সেটা ফেক এনকাউন্টার ছিল, তখন আমাদের রিডিকুলাস মনে হয়। এটা তো আমাদের পার্ট অফ দ্য জব। এক্স্যাক্টলি, এটাও আমাদের পার্ট অফ দ্য ডিউটি। তাই আমাদের সব পসিবিলিটিস গুলোকে খতিয়ে দেখে নিতে হয়। বই হাজারিকা স্যার, এটা কি আমি থ্রেট হিসেবে ধরে নেব? থ্রেট? আপনাকে? আপনিও না ম্যাডাম, বরং আমি আসার পর থেকে আপনি তো আমাকে থ্রেট দেখিয়ে রাখছেন। ওই এসপি কে ফোন, ডিআইজি কে ফোন, এইসব তো আপনি বাবার সাথে কথা বলুন, আমি ভাইকে নিয়ে। দেখুন স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, মানে আপনাদের না ঠিক, মানে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আসলে আমাদের ওই পলিটিক্স নেই। আসলে ব্যাপারটা কি জানেন স্যার, এই 18 বছর বয়সে কোথায় গিয়ে ঝুঁকে পড়ছে সেটা তো বোঝা যায় না। তার উপর নানান ধরনের মগজ তোলাইতে রয়েছে। শুধু যে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম থেকে মগজ তোলাই হচ্ছে সেটা নয়, নানান ধরনের পলিটিক্যাল ফান্ডামেন্টালিজম রয়েছে। নইলে পৃথিবীর এত বড় বড় ইউনিভার্সিটিতে এইসব হয়। কিন্তু আমাদের এখানে তো এরকম কোনো থ্রেট নেই। আপনি ভুল করছেন। এই শিলচর শহর থেকে আমরা 2-1 জন মাওবাদীকে অ্যারেস্ট করেছি, এখানকার চা বাগানে লুকিয়েছিল। বাইরে আপনাদের ওই কাঞ্চনদার কথা মনে নেই? সে তো একাডেমিক্যালি খুবই ব্রাইট। দেখুন স্যার, আমি আপনাকে আবারও বলছি, আপনাদের কোথাও একটা বড় ধরনের ভুল হচ্ছে। আপনারা কেন জানি না, আমার মনে হচ্ছে আপনি মাইন্ডসেট তৈরি করে এসেছেন যে, আমি স্পষ্টত বলছি স্যার, আমাদের ওপর সব কিছুতে নেই। নেই বলছে সে আপনি বাবা হিসেবে ভালো করতেই পারেন, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনাদের ছেলে ওই রেলওয়ে স্টেশনের পাশে বস্তিতে নিয়মিত জানা যায়? আপনারাই জানেন না, কিন্তু আমাদের জানতে হয় ম্যাডাম। কি করবো, পুলিশে চাকরি করি তো, তাই সবার হাড়ির খবর আমাদের রাখতে হয়। তাই আমি বলছিলাম যে সব পসিবিলিটিস গুলোকে একবার খতিয়ে দেখে নিতে দিন। নো ব্যাড বাইট। আসলে এই বয়স, এই 18 বছর বয়স, নিজের চারপাশে এত কিছু দেখছে কিছু মানুষ কিভাবে নিজের হাতে সবটুকু পুড়ে রাখছে, আর অন্যদিকে কিছু মানুষ আত্মীয়টা খেয়ে বস্তিতে শুয়ে পড়ছে। তার উপর ধর্ম নিয়ে রাজনীতি, রাজনীতি নিয়ে ধর্ম, দুর্নীতিবাজকে গলায় মালা দিয়ে সবার মেনে নেওয়া। এসব তো এই বয়স আমি বা মানতে পারি। আর ওইসব জায়গায় অনেক থাকে নানান ধরনের রিজন। আপনি কি কামিয়ে নিয়েছেন? একটা সিনেমার কথা মনে করি, কিছুদিন আগে দেখেছিলাম। কোন সিনেমা? জন অরণ্য না প্রতিদ্বন্দ্বী কি একটা ছিল, ওই একটা শিক্ষিত বেকার যুবক ইন্টারভিউ দিতে গেছে। এবারে সেখানে অফিসার কাউকে প্রশ্ন করেছিল যে এই বছরে ঘটে যাওয়া ইম্প্যাক্টফুল ঘটনাটি কি। সে বলেছিল, মানে ছেলেটি বলেছিল ভিয়েতনাম ওয়ার। শুনে এই অফিসারগুলো চক্ষু চড়ক গাছ। ওরা বললো যে এই বছর মানুষ প্রথম চাঁদে পা রেখেছে। নীল আর্মস্ট্রং, আপনি নাম শুনেননি? তখন সেই ছেলেটি বলেছিল যে চাঁদে পা রাখাটা নিতান্তই একটা বড় ঘটনা।
সেটা তো আমাদের জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কিন্তু ভিয়েতনাম ওয়ার সেটা নিশ্চয়ই আমাদের জীবনে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। শুনে সেই অফিসারগুলো তাকে একইভাবে প্রশ্ন করেছিল যে আপনি কি কমিউনিস্ট। দেখুন, আমি আপনাকে কোনো সিনেমার কথা বলিনি। আপনার কথাটা শুনে ওই সিনেমার কথা মনে পড়ে গেল, তাই আসলে কি জানেন, আমরা একটা ছাঁচে রয়েছে। আমরা চাই যে এই প্রশ্নের উত্তরটা এটাই হবে, এবং তার বাইরে কেউ কিছু বললে আমরা তাকে কমিউনিস্ট বলে দাঁড়িয়ে দিই। এই তো আপনাদের ব্রাইট ব্রিলিয়েন্ট ছেলে চলে এসেছে। এসো বাবু, এসো এসো এসো। হাজারিকা স্যার, আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনি প্লিজ আমাদের কোনো নিউজের জন্য ভাইকে টার্গেট করুন। টার্গেট মানে আপনি কি বলুন? মানে রিভেঞ্জ টিভেঞ্জ? না মানে আপনাকে একটা কথা বলি, এটা আমার করতে রেকর্ড। আমাকে কিন্তু এখানে এসপি সাহেব পাঠিয়েছে, আর উনিও চাইছিলেন যে জিনিসটা নিয়ে বেশি টানা হেঁচড়া না করতে। তাই আমি আপনাকে শুরুতেই প্রশ্ন করেছিলাম যে আপনি কি করে জানেন যে আমি আসছি। আর আপনারা যদি একটু সময়ের জন্য ভেতরে যান, তাহলে আমরা কয়েক মিনিট না হয় আড্ডা দিলাম, কি বলে? If you don't mind. So boy, just quiet the process. Nothing to worry about it. Worry কেন হবো? Now ওপর বলায় মাধ্যমিকে 96% JEE প্রিপারেশন চলছে, রাইট? কি জিজ্ঞেস করতে চান করুন, আমার বায়োডাটা তো জানিয়ে দিচ্ছি। ওই বস্তিতে কতদিন ধরে যাচ্ছ? আচ্ছা, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আমি কি কোনো ক্রিমিনাল? আমার জায়গায় যদি এমএলএ বা মিনিস্টারের ছেলে হতো, আপনারা এসপি ছেলে হতো, পার্টনারকে তুমি করে বলতে। গুড কোশ্চেন। এই তোমার বাবা আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন যে আমি কমিউনিস্ট কে। এবারে তোমার কথা শুনে ওই সমরেশ বসুর একটা গল্পের কথা মনে পড়ে গেল। কি গল্প? তোমার এই বয়সে না, তোমার থেকে অনেকটাই বড় একটা ছেলের বিরুদ্ধে একটা কেস হয়েছিল। ওই কলকাতায় তখন নকশাল আন্দোলন বা ইমার্জেন্সি কিছু একটা চলছিল, আর আমারই মতো এক পুলিশ অফিসার গিয়েছিল সেই ছেলেটিকে ইন্টারভিউ করতে। আর সে একইভাবে তাকে তুমি বলে অ্যাড্রেস করেছিল, আর সেই ছেলেটিও একইভাবে বলেছিল যে আমাকে তুমি করে বলছেন কেন? সঞ্জয় গান্ধীকে পারবেন তুমি করে বলতে? সেই অফিসার কি বলেছিল জানো? সে বলেছিল আমি যাকে ইন্টারোগেট করতে এসেছি সে একজন অ্যাকিউজ, যার নামে থানায় এফআইআর রয়েছে। আপনি আমাকে একিউজ বলছেন? আচ্ছা, কি অভিযোগ রয়েছে আমার বিরুদ্ধে, আর কি বা এফআইআর করলো? দেখো অপূর্ব, আমি এখানে তোমাকে ইন্টারোগেট করতে এসেছি, তোমার প্রশ্নের জবাব দিতে আসিনি, রাইট? বলে যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর। আচ্ছা ঠিক আছে, কোনো ইন্টারোগেশন নয়, কোনো প্রশ্ন উত্তর নয়, জাস্ট কথা বলবো। কি হিসেবে? কি হিসেবে? বাচ্চাগুলোকে পড়াতে কেন? ওরা কি স্কুলে যায় না? তাছাড়া এখন তো সরকারি স্কুলে মিড ডে মিল রয়েছে, ইউনিফর্ম ফ্রি। তাছাড়াও কেন তোমাদের পড়াতে হবে? মিড ডে মিল, ফ্রি এডুকেশন। আচ্ছা, আপনি কোন জগতে থাকেন বলুন তো? মিড ডে মিলে খাবার পাবে বলে বাচ্চাগুলো ভূত বয়ের মতো স্কুলে যাবে, তাহলে কাজ করবে কে? একবার খবর নিয়ে দেখবেন, ওরা সত্যি সত্যি স্কুলে যায়? ওদেরকে কাজে পাঠিয়ে দেওয়া। মিড ডে মিলে কি খাবার দেয়, কি অঙ্ক চলে, সেই খাবার আপনি আপনার ছেলেকে খাওয়াতে পারবেন কি না সেটা একটু যাচাই করে দেখবেন। ছেলেগুলো আজকাল ড্যান্ড্রাইট দিচ্ছে, কদিন পরে চুরি করবে, তারপর আপনারাই ধরে নিয়ে যাবেন, বাস খেল খাতো। তা তোমরা কতজন যাও? আমাদের একটা এনজিও রয়েছে, নাথিং অর্গানাইজড, আমরা 4-5 জন যাই। কেন? ওদের নামে এফআইআর নেই বুঝি? অপূর্ব, আমি তোমার এনিমি নই।
বলে আমি তোমার ক্ষতি চাই না। তুমি বুঝতে পারছো না তোমার ওই ভাইরাল হওয়া ভিডিওর জন্য তুমি কত বড় বিপদে আছো। সো প্লিজ বলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে পারছি, আমি বলছি। তোমাদের এনজিও যে চালায় তার নাম হচ্ছে গিয়ে লক্ষণ মুন্ডা, তার সাথে রয়েছে শামীম আহমেদ, রাইট? তাতে কি হলো? তোমাদের যোগাযোগটা হলো কি করে, এবং তোমাদের এনজিওর ফান্ডিং বা আসছে কোথা থেকে? আপনি কিসের সাথে কি কথা বলছেন? লক্ষণ এমএ করছে ইউনিভার্সিটিতে, আর শামীম এনআইটিতে স্টুডেন্ট। আপনি টাকার কথা বলছেন? সেই টাকা আমরা আমাদের নিজেদের পকেট মানি থেকে দিই। আমরা তো মিড ডে মিল খাওয়াচ্ছি না, তাই টাকার প্রয়োজনও পড়ে না 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 না, তারপরেও একটা কথা রয়ে গেছে। ওদের ক্লাস, তুমি যে ক্লাসে বিলং করো এবং ওরা যে ক্লাসে বিলং করে, তার মধ্যে আসমান জমি ফারাক সেনা মানো তো? এবং তারপরেও একটা কথা, তুমি বলছিলে শামীম নাকি এনআইটিতে ইঞ্জিনিয়ার এবং লক্ষণ ইউনিভার্সিটিতে এমএ করছে, এবং তুমি শুধুমাত্র ইঞ্জিনিয়ার। তোমরা তো একই ইনস্টিটিউশনে পড়ো, তার সত্ত্বেও তোমাদের যোগাযোগটা হলো কি করে? আশ্চর্য বলুন তো। আপনি বলছেন লক্ষণ চা বাগানের ছেলে ও কি করে ইউনিভার্সিটি পড়ে? শামীম মুসলিম গরিব ঘরের ছেলে ও কি করে এনআইটি পড়ে? অথচ একটু আগে আপনি বলছিলেন সরকারি স্কুলে পড়াশোনা এমনকি লাঞ্চ পর্যন্ত ফ্রি। তাহলে গরিব ছেলেরা কি পড়বে না? আর শামীম, আপনার কি মনে হয় শামীমের মাদ্রাসায় পড়া উচিত? কিন্তু সরকার তো মাদ্রাসা পড়াই চাইছে মুসলিম ছেলে মেয়েরাও ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ুক। তোরা যখন সেটা পড়ছে, নিজের মেধার জন্য পড়ছে, তখন আপনি প্রশ্ন করছেন কেন পড়ছে? মানছি তোমার লজিক গুলো ঠিক, কিন্তু আমরা তো আর সবকিছুকে সোজা চোখে দেখি না বলে আমাদের ইনফরমেশন জোগাড় করতে পারি। এবং আমাদের ইনফরমেশন বলছে লক্ষণ যে গ্রামের ছেলে, সেই গ্রাম থেকেই কাঞ্চনদাকে অ্যারেস্ট করা হয়েছে। কোন কাঞ্চনদা? কাঞ্চনদার নাম শুনি, দ্য মোস্ট ওয়ান্টেড মাওয়িস্ট নেতা, যাকে উদ্ধারবন্দের গ্রাম থেকে স্পেশাল ব্রাঞ্চ এসে তুলে নিয়ে যায়, এবং তার মাথায় কত টাকার পুরস্কার আছে তুমি জানো? কিন্তু তা বলে ওই গ্রামের সব ছেলেকে আপনি সাসপেক্ট করবেন? এটাই আমাদের কাজ। বলে এইসব কথা তো আসবেই, হয়তো আসতো না, কিন্তু তোমার সেই ভাইরাল হওয়া ভিডিওর জন্য আমাদের নানা ইনফরমেশন জোগাড় করতে হচ্ছে এবং বিভিন্ন ডট মিলিয়ে দেখতে হচ্ছে। আচ্ছা একটা কথা বলো তো, ওই বাংলাদেশের ভিডিওস গুলো নিয়ে শামীম কোনোভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করছে? না, তোমার বাবা বলছে তুমি নাকি ওই বাংলাদেশের লিঞ্চিং ভিডিওস গুলো দেখো, শামীম বলেছে, রাইট? কি আজে বাজে কথা বলছেন আপনি? এই কথাগুলোকে যদি আমি একভাবে সাজাই তাহলে একটা নেগেটিভ তৈরি হবে, আবার অন্যভাবে সাজালে অন্য আরেকটা নেগেটিভ। মানে সত্যিটা কোনো ফ্যাক্টরি না, সিস্টেম যেমন চাইবে তেমন সত্যকে কনস্ট্রাক্ট করবে, তারপর কোন ক্ষোভে কোন নেগেটিভটা মিললো সেটা থেকে আপনারা চালিয়ে দেবেন। ফর এক্সাম্পল ভিডিওতে আমার জায়গায় শামীম হলে একটা নেগেটিভ হতো, আর লক্ষণ থাকলে আরেকটা, আর এই নেগেটিভে আসল সত্যটাই ধামাচাপা পড়ে যেত। কারণ আসল সত্যকে আপনারা ভয় পান। তাহলে বলো আসল সত্যিটা কি? কেন এই মুসলিম বাচ্চাগুলোকে নিয়ে তুমি কুকুরটাকে এভাবে পেটালে, আর কেন এই বা পেটানোর আগে তাকে প্লেটে করে খাবার দিয়েছিলে তুমি? কারণ আছে, আপনি বুঝবেন না, এই সিস্টেম নামে ছেড়ে বসে এসে বোঝা যাবে স্যার। কথা বলিও না, বলো আসল সত্যিটা কি? কারণ আমি দেখতে চাইছিলাম ডিশে খাবার দেওয়ার পর কাউকে যদি মারা হয়, মেরে ফেলা হয়, তার রিয়াকশন কি হয়, তার চোখে কি ফুটে ওঠে? বিশ্বাস নাকি মৃত্যু ভয়, নাকি মৃত্যু ভয়কে জানে ওঠে? বিশ্বাস করো, যে খাবার দিচ্ছে তার মা থেকে কিছু বেশি দেয়। আমি জাস্ট এটাই দিতে চাইছিলাম। আমি রেসি এটা কেউ কেন দেখতে চাইবে উপরে? আর তোমার মনে এরকম একটা খবর চাচ্ছেই বাঁচা? বিশ্ববিদ্যালয়ের জন্য ছেলেটাকে ভাড়া হচ্ছিল, ওর চোখগুলো দেখা যাচ্ছিল না ভিডিওতে, প্রচন্ড মানুষের মাঝে দেখা যাচ্ছিল ওর শরীরটা কুকড়ে যাচ্ছে। আমি দেখতে চাইছিলাম যারা ওকে টেবিলে বসে মাংস ভাত খাইয়েছে, তাই যখন মাস শুরু করলো ওর চোখে কি ফুটে উঠেছে। ও তুমি ঢাকার হোস্টেলে সেই ভিডিওটির কথা বলছো তো? কিন্তু সেই ছেলেটা তো পাগল। ওই ছেলেটা আচ্ছা স্যার আপনি বলুন তো কে পাগল? ওই ছেলেটা পাগল না যারা ওকে মারছিল ওরা পাগল? আরে না না, ওই ছেলেটি ওই ক্যাম্পাসেই ঘুরঘুর করতো, খবরে প্যান্স পাগলই বলা চলে। তৈরি করেন নেগেটিভ। আপনি জানেন সেই
ছেলেটি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। একটা অ্যাক্সিডেন্টে মা বাবা ভাই সব মারা যায়। ও যে মেয়েটিকে ভালোবাসতো সেও ছেড়ে চলে যায়। একটার পর একটা আঘাত আরো সহ্য করতে পারছিল না। আমার মতো সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারছিল না। পাগল বলে তাকিয়ে দেওয়া হলো। আমি হোস্টেলের ছেলেগুলো 5 অগাস্টের পর অবাধ ক্ষমতা এসে যায় ওদের হাতে দুম করে। সেই ক্ষমতা তো দেখাতে হবে কারোর উপর যে দুর্বল। আপনি ব্রুট মেজরিটি বোঝেন তো স্যার? এই ব্রুট মেজরিটি চায় নিজের ক্ষমতা দেখুক সবাই। সে ক্ষমতা দেখানোর জন্য তাদের এমন কাউকে চাই যাকে ছাঁচে ফেলা যায়। কিন্তু স্যার সত্যি করে বলেন তো, ওই পাগল ছেলেটির মধ্যে মন ছিল বলেই তো মনটা ভেঙে গিয়েছিল। মন না থাকলে তো লেখাই ছিল। আর ওই হোস্টেলের ছেলেগুলো হয়তো মন ছিল, কিন্তু অবাধ ক্ষমতা তাদের পাগল করে দিয়েছে। আচ্ছা অপূর্ব, একটা কথা বলো তো, তুমি কি মাওবাদী মানে বাপের বাপ নকশা? আমি মাওবাদী না, মানে তোমার কথাগুলো কিন্তু সেরকমই শোনাচ্ছে। সেরকম আপনাদের কাছে ফেলা যাচ্ছে না, তাই তো? এইসব মাপার চাপাত আমি কখনো পড়িয়ে দিই। যেটা বলি ঠেলে এসব পড়ে দেখা আমার সম্ভব হয়। কিন্তু প্রশ্ন এলে প্রশ্নের উত্তর খুঁজবো না? তা পেলে কোন উত্তর? জানি না স্যার, সত্যি জানি না। আর আমার প্রশ্নটা একেবারে সিম্পল। ওর চোখে কি ফুটে উঠেছিল। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ওই ছেলেটিকে মারার সঙ্গে, তাকে মেরে ফেলার আগে খাবার দেওয়ার সঙ্গে এই শীর্ষ শহরের উচ্চ শিক্ষিত পরিবারে তোমার মতো একটা ব্রিলিয়েন্ট ছেলে নিজেকে রিলেট করছে কি করবে? আপনি করছেন না রিলেট? কি করবো? বারে দল বেঁধে একটা ছেলেকে পিছিয়ে মেরে ফেলা, তার আগে তাকে সাজিয়ে গুছিয়ে ভাত খাওয়ানো, এটার সাথে আপনি কোনো মিল খুঁজে পান না? যা, কি বলছো? একটা মজার বিষয় নোটিস করেছেন স্যার? এতক্ষণ আপনি প্রশ্ন করছিলেন সিস্টেম হিসেবে, আর আমি ছিলাম জেনারেশন জেড এর প্রতিনিধি। মজার বিষয়টা দেখুন স্যার, আমি কখন আপনাকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছি? এরালি ছাড়ো, এবারে বলো যে ওই কুকুরটি বা ওই ছেলেটির সাথে তুমি নিজেকে রিলেট করছো কি করে? এন্ড অল অফ দি পারসনস আমি বা রিলেট করছি কি করে? করছেন স্যার, আমিও করছি, আপনিও করছেন, সবাই করছি। বাট হাউ? মারার আগে থালাটা এগিয়ে দাও, এটা আপনাকে মুভ করছে না? আপনার চারপাশে এরকম থালা সাজানো মাংস, ভাত, বিরিয়ানি এগিয়ে আনা হচ্ছে। আমি আর আপনি ভাবছি এবার ভরপেট ঠিক যেভাবে ওই রেডি কুকুরটা এসেছিল লেজ রাখতে রাখতে, পারছেন না স্যার রিলেট করতে? কি কথা বলছো তুমি? আপনি ঘেমে যাচ্ছেন কেন স্যার? আপনিও বুঝতে পারছেন, আপনিও রিলেট করছেন। এই যে ইলেকশনের সময় এক এক পার্টি এক এক রকমের ফ্রিজের দোকান খুলে বসে, বিলে বসে ইলেকট্রিসিটি দেবে, অমুক ফ্রি তমুক ফ্রি, এগুলো তো সাজানোর জন্য ঠালে। তারপর শুরু হবে মার, আরো ধুলাই চুপকে এক এক করে জিনিসের দাম বাড়বে, তারপর সব কিছু করে দেওয়া ভালো। সেই সমস্ত সরকারি স্যার ঠিক যেভাবে রেডি কুকুরটাকে মেরেছি। তোমার ব্রেন ওয়াশ করা, পুরোপুরি ব্রেন ওয়াশ। আমার সেই রেডিমেড নেটিভে ফেললেন তো স্যার? আরে বাবা, তুমি তো আসল সত্যিটাই এড়িয়ে যাচ্ছ। কোনটা আসল সত্যি? আর কি জানতে স্যার? আমি জানতে চাই তুমি কি খুঁজেছিলে ওই ম্যাডামের ছেলেটার চোখে? বললাম ওর দেখতে চেয়েছিলাম ওর চোখে কি ফুটে উঠেছে। কুকুর আর মানুষ কি কখনো এক হয় অপূর্ব? গরিব অসহায় মানুষ আর রাস্তা কুকুরের মধ্যে সত্যিগুলো করা রয়েছে। হ্যাঁ, বড় পাই ডগি হলে আলাদা কথা, রাস্তা কুকুরের রাস্তা মানুষের মধ্যে সত্যিগুলো করা রয়েছে। কি দেখলে ওই কুকুরটা চোখে? মৃত্যু ভয় নাকি বিস্ময়? দুটোর একটাও নয়। তা নয় কিছু নেই ভাই। আছে চোখ আছে, চোখের ভাষা থাকবে না। তাহলে স্পিক আউট, কি দেখেছিলে তুমি? স্যার ব্যাপারটা বোধহয় ঠিক করছেন। আপনি আমার ছেলেকে ভাবে জেরা করতে পারেন না। কোনো জেরা নয় স্যার, কোনো জেরা নয়। আমি শুধু সত্যিটা জানতে চাইছি। প্লিজ, ভাইয়ের শরীরটাও ভালো নেই। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বরং আমি তো বলবো ও আপনার আমার চেয়ে অনেক বেশি সুস্থ। কি দেখেছিলে? মৃত্যু ভয় নাকি বিস্ময়? বলো কি দেখেছিলে? মৃত্যু ভয় নাকি বিস্ময়? মৃত্যু ভয় নাকি বিস্ময়? নাকি ওই কুকুরটাকে মেরে তুমি নিজেকে জাস্টিফাই করেছো? আমি কিছু জাস্টিফাই করছি। তাহলে স্পিকার কি দেখেছিলে? মৃত্যু ভয় নাকি বিস্ময়? স্পিকার বলো, বলো, মুখ খুলো, বলো, বলো। প্রথমে দেখলাম লোক, যখন আমরা ডিশটা এগিয়ে দিলাম, তারপর যখন চুপচুপ করে খাচ্ছিল তখন দেখলাম আনুগত্য, কৃতজ্ঞতা। তারপর
তারপর যখন মা শুরু হলো তখন বিশ্বাস থেকে কিন্তু ওর তো গলায় দড়ি দিয়ে বাঁধা, ছুটে পালাতে পারছে ঘেউ করতে পারছে। ওই চোখে ফুটে উঠল ভিক্ষা, খাদরতা, হেল্পলেসনেস। আর ওই হেল্পলেসনেসই আলটিমেটাম, তাই তো? স্যার একেবারেই না। মা তো বাঁধতে থাকলো, সেগুলো তো আনন্দে লাফাতে থাকলো, ওর চোখে অসহায়তা কেটে দিতে লাগলো। একে তো গলায় দড়ি দিয়ে বাঁধা, তারপর যারা ওকে মাঝে তার সংখ্যায় অনেক বেশি। ওর চোখে ফুটলো ঘৃণা, ঘৃণা। আর ওই ঘৃণা কি সিগনিফাই করে অপূর্ব? কিছুই সিগনিফাই করে না স্যার, কিন্তু ও যদি দলে ভারী হতো, যদি গলার দড়িটা ছিঁড়ে ফেলতে পারতো, তাহলে কি? তাহলে সেও ঘুরে দাঁড়াতো। ঢাকা হোক বা দিল্লি, উত্তরপ্রদেশ হোক বা শিবচর, যেখানে নিরীহ কুকুরকে একা পেয়ে সবাই মারতে উঠতে হবে, তখন সেসব নিরীহ কুকুর কিন্তু ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, ঘুরে দাঁড়াবে সেসব নিরীহ কুকুর, কেউ করে তারা করবে গোটা সিস্টেম। আমি সেই নিরীহ কুকুরটা মারতে গিয়ে সেই আগুনটা চোখে দেখতে পেয়েছিলাম। সেই আগুনে আপনাদের গোটা সিস্টেমটা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আপনি একটু আগে ওই সুকান্তের কবিতাটা বলছিলেন না, সেটা পুরোটা বলেনি, পুরোটা শুনুন এবার। 18 বছর বয়সে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হায় ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে ভয় জড়ো,